তো আমরা যেটা নিয়ে আজকে কাজ করব সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। একটা ট্রান্সমিশন লাইন যখন করা হয় বা একটা ট্রান্সমিশন লাইন থাকে, ওটার ভিতরে তিনটা জিনিস থাকে। একটা হচ্ছে ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাই না? এই তিনটা ন্যাচারালি গ্রো করে, মানে এর মানে আমরা যে ওভারহেড লাইনটা ব্যবহার করি বা আমরা যে ওয়্যারটা ব্যবহার করি সেই কন্ডাক্টরের মধ্যে এটা তৈরি হয়। এখন কিভাবে এই তিনটা জিনিস তৈরি হয় সেটা আমি বলছি। প্রথমে হচ্ছে, এবং এটার সাথে ট্রান্সমিশন লাইনের দুটো জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি, মানে আমি যে পাওয়ারটা প্রডিউস করলাম সেই পাওয়ারটা সেন্ডিং এন্ড থেকে আমি পাঠালাম, সেই পাওয়ারটা রিসিভিং এন্ডে কতটুকু পৌঁছলো, এই দুটোর রেশিও, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি। তো একটা ট্রান্সমিশন লাইনে কী পরিমাণ লস যাচ্ছে, পাওয়ার লস যাচ্ছে, এটা ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি থেকে আমরা বুঝতে পারবো। আপনি চিটাগাংয়ে পাওয়ার মানে প্রডিউস করছেন, ঢাকাতে সেই পাওয়ারটা ইউজ হচ্ছে ওই যে কাপ্তাইতে। তো এখন ঢাকাতে আপনি ওখান থেকে 100 কিলোওয়াট পাওয়ার পাঠালেন, এখানে যদি এসে দেখেন যে 30 কিলোওয়াট আছে, 70 কিলোওয়াট যদি আপনার লাইন লস যায়, তাহলে তো এই পাওয়ারটা ইউটিলাইজড হলো না। তো এইরকম এই লাইন ট্রান্সমিশন লাইন, যেহেতু পাওয়ারটা আমরা কনজিউমার এন্ডে পৌঁছাতে হয়, ট্রান্সমিশন লাইন তো ব্যবহার করতেই হবে। আবার পাওয়ার প্ল্যান্ট যেখানে সেখানে তৈরি করা যাচ্ছে না। তো সব কিছু মিলে ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি একটা গুরুত্বপূর্ণ জিনিস। সেকেন্ড হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনও ওই একই, অর্থাৎ সেন্ডিং এন্ডে যে আমি ভোল্টেজটা দিব, রিসিভিং এন্ডে কী পরিমাণ ভোল্টেজ পাওয়া যাবে এইটা নির্ধারণ করা হচ্ছে করে ট্রান্সমিশন লাইন ভোল্টেজ রেগুলেশনস দ্বারা। আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে যে ট্রান্সমিশন লাইন ভোল্টেজ রেগুলেশন কি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? আচ্ছা, তো বেশি হওয়ার মিনিং কি? রিসিভিং সাইডে কম পৌঁছাচ্ছে বা ফ্লাকচুয়েট করছে, এই লাইনটা একটা স্টেবল লাইন না, ঠিক আছে? এটা একটা আনস্টেবল ট্রান্সমিশন লাইন। এখন এই যে দুটো প্যারামিটার আমি মানে দুটো ইস্যু আমি বললাম, একটা হচ্ছে মানে যেটার সাথে পাওয়ার রিলের, মানে পাওয়ারটা ডেলিভার প্রপারলি হলো কিনা বা পাওয়ার সিস্টেমটা কতটুকু স্টেবল, এটা ডিপেন্ড করে। তো এখন কথা হচ্ছে যে এই দুটো জিনিসই নির্ভর করে ওই প্যারামিটারগুলোর উপর, RLC। তাহলে তিনটার ভূমিকা কি? প্রথমে হচ্ছে আমরা আর এর কথা যদি আসি, আরটা কীভাবে তৈরি হয় ট্রান্সমিশন লাইনে? সাধারণত যে কন্ডাক্টরগুলো ব্যবহার করা হয়, কন্ডাক্টরগুলোর তো মলিকুল আছে, রাইট? তারা তো একটা মানে যেহেতু এক ধরনের কম্পোনেন্ট, এক ধরনের এলিমেন্ট, সো তাদের নিজস্ব মলিকুল আছে। সেই মলিকুলার যেটা ওহমিক রেজিস্ট্যান্স আমরা বলি, সেই মলিকুলগুলোর সাথে ইলেকট্রনের যে এক ধরনের কোলিশন হয়, ফ্রিকশন হয়, সেটার জন্য যে অপোজিশন তৈরি হয়, সেই অপোজিশনটা হচ্ছে রেজিস্ট্যান্স। তো এই রেজিস্ট্যান্সে একটা লস রিলেভেন্ট, সেটা কি? I²R, তাই না? আর হচ্ছে এই I²R, আর একটা আছে ড্রপ, IR। এই দুটো জিনিস পাওয়ারের ক্ষেত্রে I²R, আর ভোল্টেজ রেগুলেশনের কথা আসলে সেখানে IR ব্যাপারটা আসবে, অর্থাৎ ভোল্টেজ ড্রপ যেটা খাবে। তো এই জায়গাতে যদি এই আর এখানে দুটোই দুঃখিত, কিন্তু এই আরটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না। পারবো? এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা ম্যাটেরিয়ালের একটা স্পেসিফিক রেজিস্ট্যান্স আছে, সেটা ম্যাটেরিয়ালের জন্য ফিক্সড, এখানে আমাদের কোনো হাত নেই। আচ্ছা, এই ছাড়া তাহলে আর এর ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন এই ইরগুলোর যে মলিকুলগুলো আছে, সেই মলিকুলগুলোর সাথে ইলেকট্রনের যে এক ধরনের ফ্রিকশনাল ব্যাপার স্যাপার ঘটে, ওজন্য ওখানে একটা লস হয়, যেটা হিট আকারে অনেক সময় ডিসিপেটেড হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল একটা জিনিস। সেকেন্ড যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইন্ডাকটেন্স, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যেটা গ্রো করে। সেটা হচ্ছে যে একটা ওয়্যারের মধ্যে, এই ওয়্যারটার ভিতরে যখন কারেন্ট ক্যারি হবে, তখন এই ওয়্যারের ভিতরে এবং বাইরে দু জায়গায় ফ্লাক্স তৈরি হবে, ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? এখন এই ম্যাগনেটিক ফ্লাক্সটা বেসিক্যালি আসলে কি হয়, একটা ওয়্যারের মধ্যে যখন কারেন্ট যায়, তো প্রথমে কারেন্ট ফ্লো হওয়ার পরে এর চারদিকে, যেহেতু এখানে একটা কথা আছে, এখানে যদি আমি ডিসি সাপ্লাই করতাম, অর্থাৎ আমার ট্রান্সমিশন লাইনটা যদি ডিসির জন্য হতো, তাহলে এই প্রবলেমটা হতো না। এসির জন্য হওয়ার কারণে একটা রিঅ্যাকটেন্স গ্রো করে, ডিসিতে ওই রিঅ্যাকটেন্সটা গ্রো করে না, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স যেটাকে আমরা বলি। আচ্ছা, ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা আসলে কীভাবে গ্রো করে? যখন আমরা এইখানে এসিটা তো এরকম, তাই না? এসিটা এরকম, সো এই
এখানে পজিটিভ হাফ সাইকেলের সময় ম্যাগনেটিক লাইন অফ ফোর্স যেটা গ্রো করে একটা ওয়্যারের কন্ডাক্টরের বাইরে বা ম্যাগনেটিক ফিল্ড, নেগেটিভ হাফ সাইকেলের সময় ঠিক সেটা আবার কলাপস করে। পজিটিভ হাফ সাইকেলের সময় কী করে? গ্রো করে, অর্থাৎ এই চারদিকে ম্যাগনেটিক লাইন অফ ফোর্স গ্রো করবে এদিকে, এবং নেগেটিভ হাফ সাইকেলের সময় ওই ম্যাগনেটিক লাইন অফ এই সময়ে এই ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো কলাপস করে এই কারেন্টটা, এটা একটা ম্যাগনেটাইজিং কারেন্টের জন্য এটা হয়, অর্থাৎ কারেন্টের একটা পার্ট ম্যাগনেটাইজিং কারেন্ট হিসাবে এখানে যায়, গিয়ে আবার যখন নেগেটিভ হাফ সাইকেল আসে তখন সেইটা কলাপস করে ওই কারেন্টটাই আবার পিছনের দিকে ব্যাক করে। পিছনের দিকে ব্যাক করলে এই যে কারেন্ট আবার আসতেছিল সেই কারেন্টের বিপরীতে কাজ করে, কাজ করার কারণে এখানে চেঞ্জিং কারেন্টে সে বাধা দেয়। ঠিক আছে, চেঞ্জিং কারেন্টে বাধা দেওয়া কাইন্ড অফ এক ধরনের রেজিস্টিভিটি। তাহলে যেহেতু এটা এক ধরনের রেজিস্টিভিটি হয়, তার মানে হচ্ছে কি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ ড্রপ হলেই তো ভোল্টেজ রেগুলেশনটা পুর হয়ে যাবে, মানে ভোল্টেজ রেগুলেশন হাই হবে, কারণ লাইন ভোল্টেজটা বেশি ড্রপ খাবে। বোঝা গেল নাকি আবার বলবো? আচ্ছা, তো সেক্ষেত্রে এইটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, যেটা আমাদের ট্রান্সমিশন লাইনে ন্যাচারালি তৈরি হবে, যেখানে আমাদের উই ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল। থার্ড যে প্যারামিটারটা আছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স, শান্ট ক্যাপাসিটেন্স। এখন ক্যাপাসিটরের জন্য যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বেসিক্যালি লং ট্রান্সমিশন লাইনে এবং এই হাই ভোল্টেজের যে লাইনগুলোতে ওখানে ক্যাপাসিটার একটা বিশেষ ম্যাটার অফ কনসার্ন। আবার এই ক্যাপাসিটেন্সটা মানে হলে উপকারও আছে আবার ক্ষতিও আছে। ক্ষতির দিকটা হচ্ছে ফ্যারান্টি ইফেক্ট, এটা আমরা জানি, যেটা হচ্ছে আমি দেখা যাচ্ছে যে আমার সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ডের ভোল্টেজ বেড়ে গেছে। ঠিক আছে, এটা একটা প্রবলেম। তো সেটা দূর করার জন্য ওই যে লাইন ট্রান্সপোজিশন করা যেতে পারে ফ্যারান্টি ইফেক্ট দূর করার জন্য। কিন্তু এছাড়া উপকারী কী দিকটা থাকতে পারে? হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশনটাকে আমরা ভালো করতে পারবো, কারণ হচ্ছে এই যে ক্যাপাসিটি মানে ইন্ডাকটেন্সের কারণে যে ব্যাপারটা ঘটলো সেটাকে কম্পেনসেট করতে পারে, সে কম্পেনসেট করে ভোল্টেজ রেগুলেশনটাকে মানে করতে পারে, মানে কম্পেনসেট করতে দিতে পারে। তো তার মানে হচ্ছে এই জিনিসগুলো যেগুলো, আচ্ছা এবার এই ক্যাপাসিটেন্সটা গ্রো করে কীভাবে? ক্যাপাসিটেন্সটা গ্রো করে দুটো লাইন যখন পাশাপাশি থাকে এবং তারা কারেন্ট ক্যারি করে, তখন এই দুটোর মধ্যে মাঝখানে এয়ারের ইনসুলেটিং প্রপার্টি থাকার কারণে, তো দুই পাশে দুটো কন্ডাক্টর কারেন্ট ক্যারি করছে, মাঝখানে ইনসুলেটর, দ্যাট মিনস প্যারালাল ক্যাপাসিটার, মানে ক্যাপাসিটার তৈরি হয়ে যায়। তাহলে আমাদের যে এই লাইনটা এখানে আছে, এই লাইনটাতে বিশেষ করে এই জিনিসগুলোই থাকবে, এই জিনিসগুলোই ওখানে আছে। এখানে একটা সার্টেন অ্যামাউন্ট মানে লাইনের, যেহেতু আমাদের লাইনটা এখানে দেখতে এতটুকু, কিন্তু একটা বড় লাইনের কয়েকশো কিলোমিটার লাইনের যে যতটুকু রেজিস্ট্যান্স হতে পারে সেটা একটা আলাদা রেজিস্ট্যান্স হিসেবে ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে এতটুকু লাইনই, সাপোজ আমি যদি এখানে এখানে আমার পার কিলোমিটার লাইনে রেজিস্ট্যান্স হয় 10 ওহম ফর এক্সাম্পল পার কিলোমিটারে, বা 10 ওহম না, হ্যাঁ 10 ওহম ধরলাম। তাহলে আমি যদি 100 ওহম দিই তাহলে কয় কিলোমিটার লাইন রিপ্রেজেন্ট করবে? 10 কিলোমিটার। তাহলে আমি ওখানে হয়তো 1 কিলো ওহম দিলাম বা 2 কিলো ওহম দিলাম, তাতে আমার ওইভাবে 100 বা 150 200 কিলোমিটার একটা লাইনের যে প্যারামিটার, আমরা বেসিক্যালি এতটুকু জায়গার ভিতরেই একটা 300 বা 400 কিলোমিটার একটা লং ট্রান্সমিশন লাইনের যে প্যারামিটারগুলো আছে আমরা সেগুলো ওখানে দিব। তেমনি অনেক হাই ভোল্টেজ হলে এই দুটার মধ্যে যে ক্যাপাসিটেন্স গ্রো করতো, এখন আমরা ভোল্টেজটা অনেক হাই দিচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করব, ওই পরিমাণ ক্যাপাসিটেন্স এখানে একটা ক্যাপাসিটার ইনস্টল করে দেবো এর মাঝখানে, সেটা এই দুইটার সাথে লাগাই দিলেই এটা অনেক হাই ভোল্ট হলে যে প্যারামিটারটা তৈরি হতো সেটা অটোমেটিক এখানে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটাকে রিয়েল লাইন হিসাবে তৈরি করছি, কারণ আমরা তো ওই জায়গায় গিয়ে কাজ করতে পারছি না। আর ইন্ডাকটেন্সের ক্ষেত্রে ওই যে একটা লাইনে পার কিলোমিটারে যে পরিমাণ ইন্ডাকটেন্স গ্রো করে ওই অনুসারে আমরা ইন্ডাকটেন্স এখানে সিরিজে লাগিয়ে দিচ্ছি। এই যে লাগিয়ে এটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করা হয়েছে, যেমন এতটুকু একটা, এরকম আবার আরেকটা অংশ থাকবে, এরকম করে 4টা অংশ আমার এখানে আছে, যেগুলোকে আমরা সিরিজে কানেক্ট করে আমরা বড় একটা ট্রান্সমিশন লাইন তৈরি করতে পারবো। তৈরি করে সেখানে আমরা দেখব যে আমরা যদি এখানে সেন্ডিং এন্ডে যে ভোল্টেজটা পাঠাচ্ছি ওটা আমরা মেজার করব, অ্যাট দি সেম টাইম রিসিভিং এন্ডের ভোল্টেজটা দেখব, এরপরে এইটার করে ভোল্টেজ রেগুলেশনটা দেখব। অ্যাট দি সেম টাইম ভোল্টেজ রেগুলেশন পুয়ার হয় যে কারণগুলোতে, কী কারণে হয় আমরা বলছিলাম,
ইন্ডাকটেন্স এর কারণে আমরা ইন্ডাকটেন্স একটু বাড়িয়ে দেখব যে অ্যাকচুয়ালি পুয়ার হচ্ছে কিনা, আবার ইন্ডাকটেন্সকে ইন্ডাকটিভ যে ইয়াটাকে রিঅ্যাক্টেন্সকে কম্পেনসেট করে দেখব যে না ওটা ইমপ্রুভ হচ্ছে কিনা। আমরা ক্যাপাসিটার অ্যাড করে দেখব যে ওইটাকে যে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে কিনা। আবার আমরা কি বলেছিলাম, ফ্যারেন্টি ইফেক্টের কথা বলছিলাম, আমরা দেখব যে ওই ইফেক্টটা ঘটে কিনা। ঠিক আছে, এই যে মানে যে টার্মসগুলো আমরা এখন পর্যন্ত সোফার শুনে আসছি, এই টার্মসগুলোকে আমরা আজকে ভেরিফাই করব যতটুকু সম্ভব। ঠিক আছে, আচ্ছা, মানে এটা একদম মানে রিয়েল বড় ট্রান্সমিশন লাইনের ব্যাপারগুলোই এখানে দেখা হচ্ছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে, তো একটা ট্রান্সমিশন লাইনের রেগুলেশনটা আমার জানা জরুরি কেন? আমি যদি একজন মেইনটেনেন্স, এটা রেগুলেশনটা কনজিউমারের থেকে যারা পাওয়ারটাকে সাপ্লাই দিচ্ছে তাদের জন্যই তো বেশি জরুরি নাকি? তো কেন তারা এটা তাদের জন্য জরুরি কেন? আচ্ছা, আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে বেসিক্যালি এখানে এই ভোল্টেজ রেগুলেশনের উপরে আমি যে আমার যে ইনস্টলড যে ইকুইপমেন্টসগুলো আছে সেই ইকুইপমেন্টসগুলো মানে কী ধরনের ইকুইপমেন্টস বা প্রোটেকশন আমি ইনস্টল করব সেটাও ওই আমার ট্রান্সমিশন লাইন ভোল্টেজ কতটুকু ফ্লাকচুয়েট করে এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আমি সাপোজ আমরা কী করেছিলাম, ওভার ভোল্টেজ আন্ডার ভোল্টেজ একটা পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন মানে পার্সেন্টেজ ভোল্টকে ফিক্স করে দিয়েছিলাম না যে এত পার্সেন্ট হলো ওভার ভোল্টেজ। এখন আমি দিলাম এমন একটা যেটা আমার লাইন ফ্লাকচুয়েশনের রেঞ্জের মধ্যে পড়ে যায়, তাহলে তো বারবার ওভার ভোল্টেজ হিসেবে এটাকে করবে। সো এরকম অনেক ব্যাপার স্যাপার থাকে, অর্থাৎ আমি কী পরিমাণ প্রোটেকশন দিব, কী পরিমাণ সিস্টেমটাকে মানে স্মুথ অপারেশনের জন্য যে প্রয়োজনীয় ইকুইপমেন্টসগুলো ইনস্টল করবো সেই ইকুইপমেন্টসগুলোর নির্ধারণে আমার এই রেগুলেশন জানা অত্যন্ত জরুরি। অর্থাৎ লাইনের রেগুলেশনসটা তো ফিক্সড, তাই না? যে কারণে লাইন প্যারামিটারগুলো তো ফিক্সড হয়ে থাকে। আচ্ছা, এছাড়া লোডে যদি আমরা ক্যাপাসিটি, আচ্ছা এখন ট্রান্সমিশন লাইনটা ঠিক আছে, কিন্তু লোড এন্ডে যে ইন্ডাকটিভ লোড ব্যবহার করার কারণে যে ভোল্টেজ রেগুলেশন ব্যাহত হয়, সেটা কিন্তু আবার আমরা লোড এন্ডে প্যারালাল ক্যাপাসিটার লাগিয়ে মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট যেটাকে আমরা বলি সেটা করা যায়, কিন্তু ট্রান্সমিশন লাইন ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না। তো সেই জন্য লোড এন্ডেরটা ম্যানেজেবল, অর্থাৎ ডিস্ট্রিবিউশন যারা করে তারা আবার পিএফআই ইউনিট ইনস্টল করে ওটাকে মানে ধাপে ধাপে করে। তাহলে আমরা এখানে লোড এন্ডেও আজকে একটা ইউনিট অ্যাড্রেস করা হচ্ছে, যেটা হচ্ছে আমরা ইন্ডাকটিভ লোড অ্যাড্রেস করব। ইন্ডাকটিভ লোড অ্যাড্রেস করে আমরা যেটাকে বলে দেখব যে ট্রান্সমিশন লাইনের উপরে কী ইফেক্ট ফেলছে। ঠিক আছে, লোড এন্ডে যদি পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট না করা হয় বা পিএফআই প্ল্যান্ট স্থাপন না করা হয় বা কম্পেনসেট না করা হয়, সেক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের উপরে ওটার কোনো ইফেক্ট আছে কি না এটা আমরা চেক করতে পারবো। সেকেন্ড হচ্ছে আমরা যে জিনিসটা জানবো, পাওয়ার মানে ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি। ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সির জন্য আমাদের যেটা করতে হবে, আচ্ছা তাহলে আমাদের এখানে যেটা দেখার আছে সেটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন, রাইট? এটা হবে এটা হচ্ছে সেন্ডিং এন্ডের ভোল্টেজ ভিএস মাইনাস হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ ভিআর ডিভাইড বাই কোনটা হবে রিসিভিং এন্ডের ভোল্টেজ ইন্টু 100%। এইটা এখানে খুব সিম্পল জিনিস আমরা করব। এটা গেল একটা। সেকেন্ড হচ্ছে আমরা যদি ট্রান্সমিশন লাইনের এফিসিয়েন্সিটাকে, এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশনস, রাইট? এবং ভোল্টেজ রেগুলেশন আমরা যতটা পারি মিনিমাইজ করার চেষ্টা করব, বা মিনিমাইজড হওয়াটাই আমাদের লাইনের জন্য ভালো। সেকেন্ড হচ্ছে এফিসিয়েন্সি, ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি। এটা টি, ট্রান্সমিশন লাইন এফিসিয়েন্সি। এটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে সেন্ডিং এন্ডের, ঠিক আছে?
সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর, সেন্ডিং এন্ডের কারেন্ট, আর হচ্ছে রিসিভিং এন্ডের ভোল্টেজ, ঠিক আছে। আর এই পাশে এটা অবশ্য বিএস হওয়ার কথা। আর এখানে হচ্ছে এটা ইন্টু 100%। এখানে অত্যাধুনিক ইয়ার ক্ষেত্রে এখানে বর্তমানে এখানে লাইন লসটাকে অ্যাড করতে হয় এখানে, রাইট? লাইন লসটা এখানে অ্যাড করতে হয়, কিন্তু আমরা এখানে আসলে লাইন লস আমাদের বের করার মতো ইয়া নেই, সুযোগ নেই। তো যার কারণে আমরা এই দুটো রেশিও দিয়েই করতে পারি। এটাতেও হয়, ঠিক আছে, এটাতেও হয়। হুম, রিয়েলিটিতে লাইন লসটা বের করে হচ্ছে আমরা কিন্তু লাইন লসটা পেয়ে যাব। সেন্ডিং এন্ডের পাওয়ার আর রিসিভিং এন্ডের পাওয়ার যদি আমরা ইয়া করি তাহলে আমরা পেয়ে যাব, এছাড়া তো ভিতরে ইয়া করার ওয়ে নেই। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এখানে আমরা এই পাওয়ার ফ্যাক্টরটা কীভাবে বের করবো? আমাদের এখানে কিন্তু পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্টের ব্যবস্থা নেই, তো সেক্ষেত্রে আমরা রিয়েল পাওয়ারটা মেজার করতে পারি। P = VI cos phi, রাইট? তাহলে এখান থেকে cos phi পাওয়া যায় না, P/VI এটা। তো আমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজ, সেন্ডিং এন্ডের কারেন্ট আর সেন্ডিং এন্ডের রিয়েল পাওয়ার যদি মেজার করতে পারি, এটি কিন্তু আমরা লাইনে পাবো না, ফেজে পাবো। অর্থাৎ আমার এখানে ফেজ ভোল্টেজ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইটা নির্ণয় করে আমি এখানে বসিয়ে দিতে পারবো, আবার রিসিভিং এন্ডের ক্ষেত্রেও এটা আমি তৈরি করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের যে জিনিসগুলো নির্ণয় করতে হবে বা যে জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। কার কোনো কোশ্চেন আছে কি? ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এগুলো নিয়ে একটু কাজ করি। আমাদের এখানে ইয়াটা হচ্ছে ট্রান্সমিশন এটা, আর মডিউলিংয়ের ট্রান্সমিশন লাইন মডিউলিং। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই ইফিসিয়েন্সিটা কিন্তু আমাদের নট দি পার্ট অফ দি এক্সপেরিমেন্ট, কিন্তু এটা আমি এডিশনালি করে দিচ্ছি। এই যে এই পার্টটুকু আমরা যে নাম আছে ওখানে, ও নামে কিন্তু শুধুমাত্র ট্রান্সমিশন লাইন ভোল্টেজ রেগুলেশন অ্যান্ড মডিউলিং, অর্থাৎ আমি একটা ট্রান্সমিশন লাইন ডিজাইন করলাম আর হচ্ছে ভোল্টেজ রেগুলেশনস দেখলাম কিছু লোড টোড দিয়ে ডিফারেন্টভাবে, কিন্তু এই ইফিসিয়েন্সিটাকে এডিশনালি দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে আমি আগে একটু আমাকে দেখতে হবে এটা জাজ করে যে এটা আমরা এখানে আমাদের অ্যারেঞ্জমেন্ট, কারণ এখানে যে মিটারটা থাকার কথা আমি ওই মেশিন ল্যাব থেকে ওটা নিয়ে আসছি, ওটা দিয়ে এখানে আমি কাজ করতে পারবো কি না। যদি পারা যায় তাহলে আমি এটা এডিশনালি দেখাবো, আর যদি না পারা যায় সেক্ষেত্রেও আমি এক ধরনের ব্যবস্থা করব, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার স্টার্ট করি।